নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্নিয়া সুরেলা কণ্ঠে জয় করেছেন দর্শক শ্রোতাদের মন, উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। এই ঈদেও তিনি এসেছেন নতুন গানে। তার গাওয়া টগর সিনেমার গানে মেতে উঠেছেন সঙ্গীত প্রেমীরা। ঈদে প্রকাশ পেয়েছে জামদানি শিরোনামের আরও একটি গান। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন গুণী এই সঙ্গীত শিল্পী। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছি। কেমন যাচ্ছে ঈদ? এই তো দারুণ জমজমাট। খুবই বেসিক প্রশ্ন, তো আপনি কি 100% দেশি না বিদেশি? একদম 100% দেশি। কিন্তু বিদেশি যদি হতে বলা হয় তাহলে কোন দেশকে প্রাধান্য দিবেন? আমেরিকা, ইউরোপ না অন্য কোনো কান্ট্রি? আই থিংক ইউরোপ। ইউরোপ? হ্যাঁ, আই লাভ। ওকে, ইউরোপের কোনো স্পেসিফিক কান্ট্রি আছে? সুইজারল্যান্ড। ওয়াও ওয়াও, ড্রিম। খুব যাওয়ার ইচ্ছা। আচ্ছা, হানিমুনে যাওয়া হয়েছে বাই দ্য ওয়ে? হ্যাঁ, অবশ্যই হানিমুনে, বাংলাদেশেই হানিমুনে যাওয়া হয়েছে, বাট বিদেশে ঘোরা হয় সবসময়, ওটা একটা হানিমুন। এই গানের সাথে কিভাবে যুক্ত হওয়া? এটা বেসিক্যালি আমি তখন সিসিটির খেলা খেলছিলাম। দ্যাটস ওয়াট ভেরি 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 নাইস, অ্যান্ড আমি খুব এনজয় করেছি এবার সিসিটি। অ্যান্ড ওইখানে করতে করতে হঠাৎ করে আমাকে একটা নক আসে, আমারই খুব পরিচিত বেলাল ভাইয়া আমাকে ফোন করে। বেলাল খান, আমরা সবাই তাকে চিনি। সো ভাইয়া বলতেছে তুমি একটা ফিল্মে গান করছো, তুমি আসো ভয়েস দিতে। সো আমি গেলাম, যাওয়ার পরে গানটা শোনার পর তো আমি আল্লাহ এত এত স্পিডে গান। অ্যান্ড তখন তো একটা ভয়েস ছিল। দেন আমি ভয়েসটা দেওয়ার পরে আমি পরে বললাম যে দেখো, যদি আরেকবার ভয়েস দেওয়া লাগে আমাকে বইলো, কোনো সমস্যা নাই, কারণ আমি তখন তারার মধ্যে তাই একটু পরে খেলাতে চলে যাবে, এরকম একটা ব্যাপার। সো কোনো সমস্যা হয় নাই, পরে আমি একটাকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড পরবর্তীতে আমি তো একটু কনফিউজ ছিলাম যে আসলেও কি গানটা যাবে কি যাবে না। অনেক সময় ফিল্মের গানগুলোতে একটু ইয়ে থাকে যে অরিজিনালি অনেকগুলো ভয়েস একসাথে নেওয়া হয়, তো যেটা বেটার মনে হয় তখন সেটাকেই পিক করা হয়। তো এটা আমি একটু কনফিউজ ছিলাম। অ্যান্ড যখন আমি গানটা দেখি দেন আমি ফাইনালি এত বছর পর 16 বছর পর একটা রানিং ফিল্মে গান করা হয়েছে, এটা অনেক ভালো লাগা। আচ্ছা, আপনি তো সবসময় নিজের স্টাইলে গান গেয়ে এসেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনার নিজের স্টাইলের থেকে এটাকে, বা কি কি চ্যালেঞ্জেস ছিল এই গানটা করতে? অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা শিল্পীর একটা স্বপ্ন থাকে যে ফিল্মে গান করবে, এবং সেটা যদি হয় একদম গরম গরম পরিবেশনা, সো সেটা অন্যরকম একটা ভাইব। তো আমার লাইফে আমার বেশ অনেকগুলো ফিল্মে কাজ করা হয়েছে, বাট এভাবে আসলে হুট করে গাওয়া এবং সঙ্গে সঙ্গে সেটাকে রিলিজ দেওয়া এরকম আমার ফার্স্ট টাইম। সো এটা আমার কাছে অন্যরকম ফিল এসেছে। আর এখন যেহেতু সবাই আপনি যেরকম করে বলছেন 100% দেশি কিনা, সবাই এখন একই জিনিস জিজ্ঞেস করে। আগে জিজ্ঞেস করতো ঢাকাতে যান আপনার জন্য হয়, আর এখন 100% দেশি। সো এই জিনিসটা আমার কাছে খুব আমি এনজয় করছি। অনেকেই বলছে এই গানটা নাকি পূজাচেরি গেয়েছে, তাদের পূজাচেরি কণ্ঠের সাথে অনেকটা মিল পাচ্ছে। এটা তো ভেরি নাইস, কারণ হচ্ছে আমরা যখন একটা টাইমে ফিল্ম দেখতাম তো আমরা মনে করতাম মনে হয় নায়িকারাই গাচ্ছে, ছোটবেলায় ব্যাপারটা ছিল। সো এইটা এখন পূজাচেরির সাথে যদি আমাকে সবাই দর্শকরা গ্রহণ করে ভালোভাবে, তাহলে দেখা যাবে ওর সাথে বেশ অনেকগুলো কাজ হবে আশা করছি। কারণ দর্শকরা যেটা মানে ভালোভাবে নেয় সেটাই কিন্তু দেখা যাবে প্রডিউসার ডিরেক্টর ওনারাই তখন সিলেক্ট করে ফেলে। আচ্ছা, এখন কিন্তু একটা নতুন ট্রেন্ড চলছে যে আইটেম সঙ্গের শেষে আমরা সিঙ্গার অ্যান্ড যে গান গাচ্ছে বা গাচ্ছেন তাদেরকে আমরা একসাথে নাচতে দেখি। এটা কি আপনার ক্ষেত্রে আমরা পাবো? এটা বেসিক্যালি একটা মজার ঘটনা আছে যে আমি হঠাৎ করে একটা কল আসে, ওখান থেকে আমি আমার খুব বেশ পরিচিত ভাইয়াদের সাথে মিট করতে যাই। ওখানে একজন প্রডিউসার ছিলেন, তখন ওই মোমেন্টে উনি শাকিব খান ভাইয়ার একটা ফিল্মে কাজ করছিল, অ্যান্ড আমাকে অফার করেছিল তখনই, মানে তাও অনেক বছর আগের কথা বলছি, তাও আই থিঙ্ক 6-7 বছর উপরে হবে। দেন আমাকে বলেছিল যে তুমি পারফর্ম করবা শাকিব খানের ফিল্মে, মানে তুমি একটা পারফর্ম করছো ওরকম, অ্যান্ড তোমাকে ওই গানটা করানো হবে, মানে তুমি গানটাও করবে প্লাস পারফর্মও করবে। কিন্তু আমি না তখন পিক করি নাই ব্যাপারটা, বাট এখন মনে হয় যে এই যে যখন আমি প্রীতমকে দেখছি বা ইমরানকে দেখছি, তখন আমার মনে হচ্ছে এই জিনিসটা তো প্রথমেই আমার করার কথা ছিল। যেমন আমি মিলাপকেও মনে হয় দেখেছিলাম আমি যদি ভুল না করে থাকি। সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, বাট আমার বাসা থেকে আসলে একটু অ্যালাউ করতে চায় না যে না ঠিক আছে তুমি গান গাছো, ওকে ফাইন, তুমি গানের মধ্যেই থাকো, ফিল্মের মধ্যে আবার কেন, এই আর কি।
আর কিছুই না। আচ্ছা, এত বড় হয়েছেন তারপর ফ্যামিলি রেস্ট্রিকশনসটা কেমন লাগে? ভালো লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্যামিলি থেকে যদি পজিটিভ নেগেটিভ দুটো আমি যদি অ্যাপ্রিসিয়েশনগুলো না পাই তাহলে আমি আসলে বুঝবো না আমি আসলে কি করতে যাচ্ছি। অ্যান্ড আমার কাছে এটা ভালো লাগে আমাকে কেউ শাসন করলে, বাট হ্যাঁ অনলি আমার পছন্দের মানুষগুলো হতে হবে শাসন করার জন্য। ওকে, সো জামদানি আপনার নতুন গান এসেছে, এই গানের গল্পটা একটু জানতে চাই আমরা। আচ্ছা, জামদানি শাড়ি করেছে হচ্ছে তানভীর আহমেদ। সো ওর একটা ব্যাপার, ও নতুন রিসেন্টলি কাজ করা শুরু করছে এবং তাণ্ডব ফিল্মের টাইটেল ট্র্যাক ওর করা। ও ওয়াও। সো ওর ফার্স্ট কাজ কিন্তু আমার সাথে হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি তাণ্ডব এসে গেছে আগে। এনিওয়েজ, ও যখন এই গানটা আমাকে প্রথম গানটা শোনায় আমি তখনই আমি চিন্তা করছি ওকে ফাইন, এই গানটা আমরা একটা সুন্দর করে আমরা ভিডিও করব এবং তুমিও পারফর্ম করবা, যে ভিডিওতে ও পারফর্ম করছে। ও নর্মালি খুব শাই ফিল করে, বাট সেখানে পারফর্ম করেছে। অ্যান্ড আমরা চিন্তা করলাম কি করা যায়, আউটডোর বা ইনডোর, কারণ আমরা যখন শ্যুট করেছি তখন হচ্ছে রোজার টাইম ছিল। তো আমরা রাতে শ্যুট করতে চাই, অ্যান্ড সবার প্ল্যান হচ্ছে যে একটা সেট আকারে করতে চাই। অ্যান্ড আমি চিন্তা করছি যে আমি কখনো সেট করে কখনো করিনি, তো এফডিসিতে এটা আমরা সুন্দর করে একটা সেট করলাম। অ্যান্ড দুই ধরনের ভাইব ছিল, তো সব মিলে রাকিব এবং আমার ডিরেক্টর রাজশঙ্কর বিশ্বাস, তাদের দুজনের প্ল্যানেই আসলে এই জামদানি শাড়িটা ফাইনালি আর কি আমরা ভিডিওটা করলাম, এবং আমাদের সাথে সামিয়া অথৈ ছিলেন। সো এটা সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে প্রজেক্টটা। অ্যান্ড এখন সবাই খুব অ্যাপ্রিসিয়েশন করছে, অ্যান্ড সবাই বলছে ভিডিওটার সাথে সাথে গান অ্যান্ড সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে। অ্যান্ড এটাই আমার আসলে ভালো লাগা। সংসার কেমন চলছে আপু? সংসার আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো। আর আমি সবসময় একটা কথা বলি যে সংসারকে নিয়েই ঘুরছি আমি, যেহেতু আমরা দুজনেই মিউজিক করি একসাথে। সো আমি যেখানে যাই প্রোগ্রাম করতে সে আমার সাথে যায়, সো সংসার নিয়েই ঘুরি। ব্লেসিং, রাইট? ইয়া, অফ কোর্স। আচ্ছা, এখন আমরা একটা গেম খেলবো। ও ওকে। আগে এটা প্রথম গেমটার নাম হলো সিং দ্য সিচুয়েশন। ওকে, একটা সিচুয়েশন আমি আপনাকে বলে দিব, ওই সিচুয়েশনের অনুযায়ী আপনাকে একটা গান গেয়ে শোনাতে হবে, ছোট্ট করে হলেও শোনাতে হবে। আচ্ছা, বা কোনো একটা টিউন বা কিছু একটা। ওকে ওকে, সো ফার্স্ট থিং, স্টাক ইন এ ট্রাফিক, যেখানে উইদাউট এসি আপনি একটা বাসের ভিতরে বসে আছেন। বসে আছি, তখন আমার মনে হবে যে ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু সবারই কারণে হয়। ওয়াও, দ্যাট ওয়াজ লাইক কমন পড়ে গেল না? একদম। সেকেন্ড থিং, আপনি একটা ফুড ডেলিভারির জন্য ওয়েট করছেন। তোমায় 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 এইভাবে ভালোবাসে বলো কে আর কে, তোমায় 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 এইভাবে কাছে ডাকে বলো কে আর কে। এটা কিন্তু একটু চিটিং হচ্ছে। হ্যাঁ, তখন কেন? কিন্তু এত সুন্দর কণ্ঠে কিন্তু গান আসার কথা, তখন আর তখন আরো চিল্লায়। হ্যাঁ, ওটাই তো আমরা শুনতে চাচ্ছি। চিটিং হয়ে গেল, পরেরটাতে কিন্তু চিটিং চলবে না। ওকে, তার প্রশ্ন হলো, আপনার খুব আর্লি মর্নিং একটা ফ্লাইট আছে এন্ড আপনার ফ্লাইটটা 2 ঘন্টা ডিলে হয়ে গেছে। তাহলে আমার এই গানটাই হয়তো বা মনে আসবে, আমার মাথার মধ্যে অবশ্যই এই গানটাই ঘুরছে, যেহেতু কিছুক্ষণ আগে শুনছিলাম। চাই না টাকা কাড়ে কাড়ে লাল জামদানি শাড়ি, তোকে আমায় দিন না যাব না বাপের বাড়ি, টাকা কাড়ে কাড়ে লাল জামদানি শাড়ি, তোকে আমায় দিন না যাব না বাপের বাড়ি। লাইক হচ্ছে তাড়াতাড়ি প্লেনটা আসো, আমি এইসব চাচ্ছি না। আর হচ্ছে না, আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠে এসেছি, ঘুম থেকে উঠে অনেক কষ্টে। অনেক অনেক অনেক। ওকে, লাস্ট প্রশ্ন, আপনি একটা, সাপোজ ইউ আর নট ম্যারিড, আমরা এটা ধরে নিলাম আর ভাইয়ার কাছ থেকেও ক্ষমা চেয়ে নিলাম। সাপোজ ইউ আর নট ম্যারিড, আপনি একটা ডেটে যাবেন, বাট আপনার ডেট লাস্ট মুহূর্তে ক্যান্সেল করে দিল, আপনি রেডি হয়ে বসে আছেন, তখন তো কি সিচুয়েশন হবে? ভাইয়ার সাথে বিয়ে হওয়ার আগেও তো ডেটে গিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমার জন্য সে 2 ঘন্টা ওয়েট করেছে, আমি কখনো ওয়েট করিনি। তাহলে থিংক অ্যাবাউট, আপনি ভাইয়ার সিচুয়েশনে আছেন। ভাইয়া কখনোই, এখন যেমন ভাইয়া কখনোই ওয়েট করতে চায় না, বাট তখন কিন্তু সে 2 ঘন্টা ওয়েট করেছে প্রথম দিনই। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মনো মানে না, মনো মানে না। ওয়াও, এটা কিন্তু মানে প্রেম বিরহ সব একসাথে, না? এটা খুনসুটি, জাস্ট একটু অভিমান।
ওকে, যেটা বলছিলাম আরো একটা মজার খেলা ওয়েট করছে। খেলা তো না, ইটস এ কোশ্চেন আনসার রাউন্ড। সো ওকে, ওকে, প্রথম প্রশ্ন খুবই সিম্পল। গান না করলে আপনি কোন পেশায় থাকতেন? পাইলট হতাম। সেটা কিন্তু এখনো হতে পারেন। এখন আর সময় নেই। আচ্ছা, তাহলে পাইলট হলেন না কেন? হলাম না কেন, আমার খুব ইচ্ছা ছিল। আমার আব্বু যেহেতু এয়ারফোর্সে ছিলেন, তখন এয়ারফোর্সে জয়েন করা আমার জন্য খুব ইজি হয়ে যেত। অ্যান্ড কিন্তু আমি জেনেছি যে আমি যদি ফোর্সে থাকি তাহলে আমি এরকমভাবে টিভিতে এবং সবার সামনে গান করতে পারবো না। সো আমি কখনোই গানটাকে মিস করতে চাই না। অ্যান্ড আমার আম্মুও স্বপ্ন ছিল যে আমি একজন সঙ্গীত শিল্পী হব, অ্যান্ড আমারও স্বপ্ন ছিল আমি যে স্টেজে পারফর্ম করব, শিল্পী হব, এরকম একটা। আচ্ছা, মঞ্চে গান করার সময় এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে? অভিজ্ঞতা অনেক, লটস। একটা বলা যাবে সিগনিফিকেন্ট? সিগনিফিক্যান্ট অনেকগুলো আছে। তার মধ্যে যদি বলতে চাই, একবার আমি কুমিল্লায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, একটা স্কুলের অনুষ্ঠানে, 50 বছর না 100 বছর পূর্তি উপলক্ষে, শুধু মেয়েদের ইয়ে ছিল, স্কুল ছিল। তো ওখানে যাওয়ার পর আমি আগের দিন শুনেছি তাহসান স্যার গিয়েছে, ওখানে পারফর্ম করেছে। তো আমি বলছি যে মেয়েরা তো সবসময় ছেলেদেরকে পছন্দ করে, মেয়েরা যদি মেয়েদেরকে পছন্দ করে সেটা একটু কেমন হবে, মানে আমাকে কি ওরা কি গ্রহণ করবে কিনা। দেন পরের দিন যখন আমি ওখানে পারফর্ম করি, অ্যান্ড আমার সাথে এত মেয়েরা ছবি তুলতে আসে, অ্যান্ড আমি সবার সাথে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলি, বসে ছবি তুলি, অ্যান্ড আশেপাশে অনেকেই খুব ফলো করতে থাকে যারা আসলে ওখানে ইয়ে ছিল, মেয়েরা যারা গার্ল গাইড ছিল। হ্যাঁ, তো ওরা ফলো করছে যে আমি অনেকক্ষণ ধরে ছবি তুলেই যাচ্ছি, আমি কোনো কিছু মানা করছি না, অ্যান্ড কোথাও চিৎকার করছি না। দেন লাস্টে আমাদের পারফর্ম শেষ করার পরে, পারফরমেন্স তো খুবই দারুণ হয়েছিল এবং সবাই খুব মজা করেছিল, খুব মজা করেছিল, এবং সবার অনেক ভালোবাসা পেয়েছি। অ্যান্ড যখন লাস্ট আমি যখন বাসায় চলে আসবো, মানে বের হয়ে যাবো ওখান থেকে, তখন সব আর কি কাছে চলে আসছে এবং এসে আমাকে বলছে যে আপু, এত ছবি তুলছিলেন আপনি, আপনার কি একটু রাগ উঠতেছিল না? আমাদের এখানে তো আরো অনেক আর্টিস্ট এসেছিল, অনেক সময় চেতে গিয়েছে বা তুলবো না মানা করেছে, আপনি তো কখনো এই জিনিসটা করেন নাই। আমি বলছি যে আসলে আমি আপনাদের জন্যই তো আমি আজকে কর্নিয়া আমি যদি হয়ে থাকি একদম আপনাদের জন্যই, আমার অডিয়েন্সদের জন্য। সো আমি কেন তাদেরকে মানা করব? তো তারা জাস্ট হাউমাউ করে কান্না করছে যে আপু তুমি এত ভালো। সো এই জিনিসটা আমার খুব পছন্দ। আমার প্রোফাইল পিকেও আমি সেই স্কুলের ছবিটা আমি এখনো টাঙিয়ে রেখেছি, সবার সাথে ছবিটা, কারণ ওইটা আমার একটা আলাদা রকম একটা স্মৃতি। কখনো মঞ্চে গান গেতে যে মাইক বন্ধ হয়ে গিয়েছে? হ্যাঁ, হয়েছে। অনেক সময় ব্যাটারি শেষ হয়ে গেছে, কারণ আমি কর্ডলেস ইউজ করি, অনেক সময় ব্যাটারি যখন শেষ হয়ে যায় তখন তো স্টপ হয়ে যায়। বাট হয় না, আমি এরকম হচ্ছে যে গান চলছে, কারণ কন্টিনিউয়াসলি আমার আবার একটু সেমি ট্র্যাক চলতে থাকে, তো তখন দেখা যায় গান চলতে থাকে, আমার তাড়াতাড়ি করে মাইক্রোফোন ঠিক করার পর তারপর আমি আবার শুরু করে ফেলি। বাট অডিয়েন্স তো মজা করছেই, কোনো সমস্যা নেই, ওরা কিছুই বুঝে নাই, আমরা বুঝতে পারছি পেছন থেকে। যদি ইন্ডাস্ট্রির গল্পে ফেরত আসি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি কেমন যাচ্ছে আপনার কি মনে হয়? একটু খারাপ তো যাচ্ছে আমার ধারণা। কারণ হচ্ছে কি, আমাদের দুটো ব্যাপার বলবো। এক হচ্ছে আমরা যারা ইউটিউব চ্যানেল এখন চালাচ্ছি তাদের কথা বলবো যে এখন অনেক কোম্পানি কিন্তু কোনো গান প্রডিউস করতে চায় না, বিকজ অফ এখানে কোনো ইনকাম, মানে টাকাগুলো রিটার্ন আসে না। এটা একটা লস প্রজেক্ট। আজকেও একটা কথা হচ্ছিল এরকম একজনের সাথে, যারা গান ইনভেস্ট এরকম করে, মিউজিক ভিডিও করে, বাট তারা বলছে এগুলো আসলে ফুল লস প্রজেক্ট, এগুলো করা যাবে না। বাট আমরা যারা সিঙ্গার আছি, বিশেষ করে আমি চেষ্টা করি প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 4-5টা গান আমার ইউটিউব চ্যানেলে থাকবে অ্যান্ড কন্টিনিউশন থাকবে। সো কারণ যেহেতু আমি একটা সিঙ্গার, তো রানিং সিঙ্গারকে আবার রানিং রাখতে হয় নিজের গানগুলো, তো এটা একটা ব্যাপার। আর সবসময় দেখা যায় যে ফিল্মে কিন্তু গান আসে না সবার, কারণ অনেক আর্টিস্ট আছে কিন্তু গুটি কয়েক আমরা কিন্তু ভয়েস পাচ্ছি। কেউ এক্সপেরিমেন্ট করতে চায় না, কেউ অন্য ভয়েস নিতে চায় না, মনে করে যে এই গান যাকে দিয়ে করাচ্ছি সেই তো বারবার হিট গান দিচ্ছে, তার মানে ও ছাড়া অন্য কাউকে নিলে হয়তো এই গানটা হিট হবে না। এই যে ব্যাপারগুলো হয়েছে, তো এখান থেকে আমাদেরকে আসলে একটু সরে আসতে হবে। মানে যার ভয়েস যেই গানের সাথে স্যুট করে তাকে নিয়ে কাজ করতে হবে, হোক সে এখনো এস্টাবলিশড হয়নি, এখনো পপুলারও ভাবে হয়নি, আমরা ট্রাই করতেই পারি। আমার মনে হয় যে এরকম করে আসলে অনেক আর্টিস্ট আমরা উঠে আসবে এবং আমাদের মধ্যে একটা ক্ষোভ থাকে যে যারা শিল্পী
যে আমরা কেন চান্স পাচ্ছি না। অনেক ভালো ভালো আর্টিস্টরা এখন পর্যন্ত ফিল্মে গান করতে পারেনি, অনেক বছর ধরে কিন্তু কাজ করছে। স্টিল আমি যেটা বলছিলাম যে টগর ফিল্মে আমি গান গেয়েছি প্রায় 15-16 বছর পরে এসে, রানিং একটা ফিল্মে। তার মানে আমার 15-16 বছর কেটে গেছে এই একটা গানের জন্য। কিন্তু আরও অনেক আর্টিস্ট আছে যারা আরও হয়তো বা 15-20 বছর ধরে কাজ করছে, তাদের কি হচ্ছে। সো এটা আসলে অনেক দুঃখজনক। আমরা আশা করব যে এই ব্যাপারটা থেকে আমরা একটু বেরিয়ে আসতে। আমাদের দেশে কপিরাইট নামে একটা যেটা ল আছে, এটার বেনিফিটটা আসলে আপনারা পাচ্ছেন কিনা সঙ্গীত শিল্পীরা? আপনারা কি এটা সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু বেনিফিটেড আপনারা? কপিরাইট এখন কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তো কপিরাইট অফিস আছে আমাদেরকে, আমাদের গান যেগুলো বের হচ্ছে সেগুলো আমরা সেখান থেকে ইয়ে করতে পারছি। সো এটা একটা পজিটিভ সাইন বলবো, কারণ ওখান থেকেও একটা কিন্তু ইনকাম আসে আমাদের গান থেকে। যেহেতু যতটুকু ইনকাম আসুক না কেন, এই যাতে গানগুলো একদম অ্যাভেলেবেল না হয়ে যায়, সবার কাছে পৌঁছে সবাই যেন আপলোড করে ওখান থেকে ইনকাম না করে, আমাদের কাছে যেটা আসে। সো এইটা আমার কাছে মনে হয় যে স্ট্রং থাকা উচিত এবং আরও স্ট্রং থাকা উচিত বলে মনে করি। আমরা আড্ডার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? দর্শকদের উদ্দেশ্যে প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে একই মঞ্চে দুবার দেখা হয়ে গেছে। অবশ্যই এখানে দেখা হচ্ছে, আমি হোস্ট আপনার, একদম হোস্টটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদেরকে বলবো যে আমাদের বেশ নতুন নতুন যারা আমরা আর্টিস্ট আছি, আমি তো একটু পুরাতন হয়ে গেছি যদিও, আমাদের যারা নতুন নতুন আর্টিস্ট আছে সবার গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, বেশি বেশি করে বাংলা গান আমরা শেয়ার করব। আপনার ফেসবুকে হোক, বিভিন্ন অ্যাপসে হোক, আপনারা চেষ্টা করবেন শেয়ার করার জন্য, এবং গানগুলো যাতে আমরা ধরে রাখতে পারি সেটা আপনাদেরও চেষ্টা থাকতে হবে আমাদের সাথে সাথে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়ার সাথে। নতুন পর্বে আবার কারোর সাথে দেখা হবে আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। ঈদ মুবারক।